দুশ্চিন্তাগ্রস্ত বিমর্ষ চেহারা, ঘুমোতে পারেন না, দুঃস্বপ্ন দেখেন, ফাঁসির দড়ি চোখের সামনে ঝুলতে থাকে। প্রিয় দর্শক, কথা বলছি ঢাকার কসাই খেত শেখ হাসিনার স্বরাষ্ট্র গুন্ডা গালকাটা কামালের কথা, আসাদুজ্জামান কামাল। এই সরকারটা কেমন বুঝতেই পারতেছে না, একই অঙ্গে এত রূপ একটা মানুষের। অস্থির বাংলাদেশ, অস্থির। কে যে কারে ছাই দিয়ে ধরতেছে ভাই বুঝা মুশকিল। হ্যাঁ, সামনে অনেক রকম ঘটনা ঘটবে, এগুলা কিন্তু আপনারা কোন রকম টেনশন নেবেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেখ হাসিনা, আওয়ামী লীগ, কামাল, টিউলিপ, জয়, রেহানা সবার বিরুদ্ধে ডক্টর ইউনূস অভাবনীয় ঘটনা ঘটিয়ে দিচ্ছে। দর্শক দেখেন, হাসিনা যা পারেনি সবকিছু ইউনূস পাচ্ছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। দুশ্চিন্তাগ্রস্ত বিমর্ষ চেহারা, ঘুমোতে পারেন না, দুঃস্বপ্ন দেখেন, ফাঁসির দড়ি চোখের সামনে ঝুলতে থাকে। প্রিয় দর্শক, কথা বলছি ঢাকার কসাই খেত শেখ হাসিনার স্বরাষ্ট্র গুন্ডা গালকাটা কামালের কথা, আসাদুজ্জামান কামাল। শেখ হাসিনার স্বরাষ্ট্র গুন্ডা, অন্যেরা তাকে স্বরাষ্ট্র মন্ত্রী বলে, আমি আসলে মন্ত্রী শব্দটি তার নামের সঙ্গে উচ্চারণ করতে চাই না, কারণ তিনি আসলে একজন গুন্ডাই ছিলেন। কাকে মারতে হবে, কাকে গ্রেপ্তার করতে হবে, কাকে গুম করতে হবে, কাকে ক্রস ফায়ারে দিতে হবে, এই সব কিছু সিদ্ধান্ত হতো তার ঢাকার বাসায়। প্রতি রাতে ঢাকার বাসায় সেই কুখ্যাত পুলিশ অফিসাররা, হারুন থেকে শুরু করে বিপ্লব এবং আরো অনেকে একত্রিত হতেন তার বাসায়। মধ্যরাত অবধি চলত গোপন মিটিং, এবং সেই মিটিং থেকে সিদ্ধান্ত নেওয়া হতো কার জীবন প্রদীপ নিভিয়ে দিতে হবে। আর এই সিদ্ধান্তগুলো আসতো আওয়ামী লীগ নেত্রী এবং সাবেক এবং বর্তমান পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। শেখ হাসিনা নির্দেশনা দিতেন কামালকে, কামাল এইটি পাস করতেন অন্যান্য পুলিশ অফিসারদের, যাদের মাধ্যমে এই গুম, খুন, গুপ্ত হত্যা এইসব জারি রেখেছিলেন শেখ হাসিনা 15 বছরেরও বেশি সময়। তো এই সেই কামাল, এবং শোনা যায় তার বাসায় টাকার বস্তা যেত। তিনি ব্রিফকেস কিংবা সুটকেস কিংবা হ্যান্ড ব্যাগে টাকা পছন্দ করতেন না, বস্তা ভরে তাকে টাকা দিতে হতো। ঢাকা শহরে যত রকমের চাঁদাবাজি আছে, কাঁচা বাজার থেকে শুরু করে আরো বিভিন্ন জায়গায়, সব জায়গা থেকে অবৈধ চাঁদা তুলে বস্তা ভর্তি করে তার বাসায় প্রতিদিন যেত। বস্তা ভর্তি টাকা না দেখলে নাকি তার ভালো লাগতো না, মন খারাপ হয়ে যেত এবং মেজাজ খারাপ হয়ে যেত। এই সেই কামাল। তো 5 আগস্ট পরবর্তী সময়ে অনেকেই তাদের পিতৃভূমি ভারতে পালিয়ে গেছেন আওয়ামী বাকশালীরা। তো সেই দলে এই আসাদুজ্জামান কামালও ছিলেন এবং অবস্থান করছিলেন কলকাতার পশ এরিয়া রোজডেল আবাসিক এলাকায়। এবং জানা যাচ্ছে সম্প্রতি সেই জায়গা তিনি ত্যাগ করেছেন, কারণ দুঃস্বপ্ন দেখেন, ঘুমোতে পারেন না রাতের বেলা, ফাঁসির দড়ি তার চোখের সামনে ঝুলতে থাকে। আর তার এই দুঃস্বপ্ন দেখার মাত্রা বা পরিমাণ বেড়ে গেছে গত 17ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিটিতে, যখন শেখ হাসিনা এবং কামাল এই দুজনের ফাঁসি হয় এবং সাবেক আইজিপি বা পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাহ মামুনের হয় কারাদণ্ড 5 বছর। তো সেই থেকে কামাল খুবই দুশ্চিন্তাগ্রস্ত আছেন এবং ছিলেন কলকাতায়। এবং বিশেষভাবে অতি সম্প্রতি ভারতে একটি আঞ্চলিক জোটের মিটিং এ যোগদান করতে গিয়েছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। আর খলিলুর রহমানের 1-on-1 মিটিং হয় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। এই 1-on-1 মিটিং এ ডক্টর খলিলুর রহমান শেখ হাসিনাকে এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি আসাদুজ্জামান কামালকে ফেরত দেওয়ার বিষয়টি তুলেন। এর আগে গত 17 নভেম্বর রায় প্রকাশিত হলো ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে, আর 21 নভেম্বর আনুষ্ঠানিকভাবে নোট ভার্বাল দেওয়া হয় ভারতকে, যেখানে পররাষ্ট্র বিষয়ক চ্যানেল ব্যবহার করে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয় শেখ হাসিনা এবং কামালকে ফেরত দিতে। এটি কূটনীতির ভাষায় নোট ভার্বাল বলা হয়, কূটনৈতিক রিকোয়েস্ট। তো নোট ভার্বাল দেওয়ার পর ভারত প্রতিক্রিয়া জানিয়েছিল, এবং ভারতের সেই প্রতিক্রিয়া যেই ভাষায় জানিয়েছিল সেইটি ছিল উল্লেখ করার কথা। অর্থাৎ এই যাবৎকালে হাসিনাকে ফেরত দেবার বিষয়ে যত যত কথা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের পক্ষ থেকে, সরকার প্রধান বা আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে, ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীকে নিজেও বলেছিলেন, সরাসরি বলেছিলেন
হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে। তারপরে অনেক দফা বিভিন্ন ভাবে বলা হয়েছে, সরকারি বেসরকারি ভাবে। ভারত গা করে। কিন্তু এবার মৃত্যুদণ্ডের রায়ের পর ভারত যে প্রতিক্রিয়া দিয়েছিল, সেটিতে কিন্তু পরিষ্কার মনে হয়েছিল যে ভারতের অবস্থান আগের মতো আর শক্ত নেই, অনেকখানি নরম হয়েছে, আর হতে বাধ্য। কারণ এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। একজন অপরাধীকে, শেখ হাসিনা এখন একজন কনভিক্টেড আসামি, এবং শুধু কনভিক্টেড না, মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে। শুধু বাংলাদেশি আদালত কর্তৃক না, বাংলাদেশি তদন্ত সংস্থা কর্তৃক না, জাতিসংঘের তদন্তেও শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেছে জাতিসংঘের তদন্তে। তো এই প্রতিষ্ঠিত সত্যগুলো অস্বীকার করবার কিংবা উড়িয়ে দেবার কোনো ক্ষমতা ভারতের হাতে নেই। আর আন্তর্জাতিক ভাবে ভারত স্বীকৃত হবে, ভারতের অবস্থান ছোট হবে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে, কারণ ভারত একজন প্রতিষ্ঠিত অপরাধীকে, প্রতিষ্ঠিত খুনিকে আশ্রয় দিচ্ছে, এবং একজন না, দুজনকে। তো আগামী দিনগুলোতে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার কার্য চলমান আছে। হাসিনার পালতু এরকম আরো অনেক কুকুর, তাদের বিরুদ্ধে রায় হবে, ফাঁসি হবে, যাবজ্জীবন হবে, অনেক কিছু হবে। সো আগামী দিনে সেই দাবি আরো জোরদার হবে, ভারতের উপর কূটনৈতিক চাপ আরো বেড়ে যাবে। তাই ভারত এই দফায় যে প্রতিক্রিয়া দিয়েছে 21 নভেম্বরের পর, নোট ভার্বাল পাওয়ার পর, সেটি কিন্তু উল্লেখ করবার। তাই সাবেক স্বরাষ্ট্র গুন্ডা কামালের মনে আরো ভয় ঢুকেছে, বিশেষভাবে ডক্টর খলিল কথা বলে আসবার পর। তো এবং আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে কামালকে ফেরত দিতে পারে ভারত, কামালকে দিয়ে হয়তো শুরু হতে পারে। তাই ফাঁসির রায় কার্যকর করবার যে বিষয়টি, বাংলাদেশের মানুষের গণদাবি, লাখো কোটি মানুষের গণদাবি, হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা, আসাদুজ্জামান খান কামালকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা, এবং আরো অনেকে যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হয়েছে বা হবে, তাদের সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা বাংলাদেশের গণদাবি, গণমানুষের দাবি। তো তাই সেই দাবি যেহেতু ভারত অস্বীকার করতে পারবে না, এবং সেই দাবির মুখে ভারত অন্তত আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে পারে বলে একটি কথা চালু আছে, এবং সেই প্রত্যাশাই ব্যক্ত করেছেন শফিকুল আলম। যদি তাই হয়, তাহলে এই কামালকে দিয়ে আমাদের বিসমিল্লাহটি হয়ে যাবে, শুরুটি কামালকে দিয়ে হবে, ঢাকার কসাই কামাল। তো তাই জানা গিয়েছে যে এই ভয়ে, এই আতঙ্কে, এইসব খবর তার কাছে অলরেডি পৌঁছে গিয়েছে। এই আতঙ্কে তিনি কলকাতায় রোজডেল এলাকার বাসা ত্যাগ করে অন্য জায়গায় চলে গিয়েছেন। সম্প্রতি তার পরিচিত আরেক আওয়ামী লীগের কেউ তাকে ফোন করেছিলেন, ফোন করে তার সাক্ষাৎ প্রার্থনা করেছিলেন যে তার সঙ্গে দুটো কথা বলবেন কোনো বিষয়ে। তো তিনি রাজি হননি, তিনি বলেছিলেন যে তিনি এই মুহূর্তে সাক্ষাৎকার দিচ্ছেন না, পরে ফোন করে ডেকে নিয়ে কথা বলবেন। তখন সেই ভদ্রলোক জানিয়েছিলেন যে তিনি তার বাসার সামনেই আছেন, তাই তিনি 1-2 মিনিট সময় দিলেই দুটো কথা বলে তিনি বিদায় নেন। কিন্তু কামাল তখন জানান যে তিনি আর ওই এলাকায় থাকছেন না, রোজডেল এলাকা তিনি ত্যাগ করেছেন। এবং অন্যান্য সূত্রে জানা গিয়েছে, আমার দেশ এই রিপোর্ট করেছে, বিস্তারিত কম্প্রিহেন্সিভ একটি রিপোর্ট। তো আমার দেশ জানিয়ে